টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। গলার কাঁটা বিদ্যুতের প্রিপেড মিটার চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের প্রতারণার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞ। শিগগিরই সমাধানের আশ্বাস। অভ্যুত্থান ঠেকাতে জুলাইয়ের শেষ ভাগে বেপরোয়া ছিল সরকারি বাহিনী। আন্দোলন দমনে নির্যাতন চলে সমন্বয়কদের ওপর, গ্রেফতার হন হাজার হাজার মানুষ, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। 1 বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। 2034 সালের মধ্যে বিমান বহরে 50টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা। উপার্জিত অর্থ যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবেন প্রবাসীরা। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশ। জমানো রেমিটেন্সে মিলবে মুনাফা, কমবে হুন্ডির দৌরাত্ম্য। এবং যুক্তরাষ্ট্রের H-1B ভিসা অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপে সিনেটে বিল উত্থাপন, সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিদ্যুতের প্রিপেড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ। আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠিয়ে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য একটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলা তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো সব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না। একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই মিটারের বিল নিবেই। কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থগিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করতেই 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে আসব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম, কোনো কিছুরই সুযোগ ছিল না। এবং ওইরকম ছোট্ট একটা জায়গায় একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে আমাদের ঘুমাতে হতো। এবং ওটা টয়লেটের পাশে হওয়ার কারণে মানে এটা খুবই মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে 9121 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় 2536 জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 210 জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ের একদম শেষের দিকে ধরুন, বিশেষ করে 27, 28, 29, 30 এবং 31 শেষ দিনগুলোতে যখন খুবই খারাপ পরিস্থিতি চলমান ছিল, তখন আমরা শেষের দিকে অর্থাৎ 27, 28 থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে। এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। একটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য, সাকসেস করার জন্য তারেক রহমানের দিক নির্দেশনায় একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় কাজ করেছি। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। আমরা একদিনে নির্মাকেটের প্রোগ্রাম করলে আমরা অন্যদিন পল্টনে করেছি। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানের সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG397 ছেড়ে যায় রাত 2:25 ফ্লাইট উদ্বোধন করে বিমানমন্ত্রী বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেই এর সিদ্ধান্ত। শুধু এই ফ্লাইটই নয়, বোয়িং কিনে ও এয়ারবাস লিজ নিয়ে 2034 সালের বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত 2:25 দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG376 ফ্লাইট। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে।
এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫,০০০ বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৩০০টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান, বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারিতা রুট লোকসানের কারণে বন্ধ হয়নি জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে নিজেদের উপার্জিত অর্থ দেশে বা বিদেশে যে কোনো কারেন্সিতে লেনদেন করতে পারবেন প্রবাসীরা। আর্থিক লেনদেনে স্বস্তি আনতে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকবে জমানো রেমিটেন্সের ওপর মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সুবিধাই বাংলাদেশের লাখো অভিবাসী শ্রমিকের অর্থ পাঠানো, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং সঞ্চিত অর্থ সহজে ব্যবহার ও স্থানান্তরের অসহায়ত্বের সুযোগ নেওয়া দালাল বা হুন্ডির দৌরাত্ম্য কমবে। সিলিয়া সুলতানার রিপোর্ট। দেখেন, অনেক প্রবাসী ভাই জেলে পড়ে আসে, কিন্তু তাদেরকে টাকা আনার জন্য অনেক বৈধ পথে টাকাটা আনতে হয়, কিন্তু তাদেরকে ছাড়াইতে হলে টিকিট কিনে টাকা দিতে হয়, কিন্তু টাকাটা আনবো কেমনি? উপার্জনের অর্থ শুধু দেশে পাঠাচ্ছেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে যারা নিজের জন্য রাখেন কিয়দংশ, কিন্তু নিজের উপার্জিত অর্থই যে কোনো দুর্যোগ বা অস্থিতিশীল পরিস্থিতি অথবা সামান্য অসুস্থ হলেও কাজে লাগাতে পারছেন না। বলছি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের উপার্জন ও দুঃসময়ে অসহায়ত্বের কথা। দেখা গেছে অনেক সময় আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা থাকলে আকামার ক্ষেত্রে টাকা দরকার হয়, তো ওই সময় হয়তো আমরা এখানে আশপাশে তারা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে চাইলেও টাকা পাই না। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে টাকা এনে আগে আমাদেরকে একটি টাকা আনলেও আমাদের হুন্ডির মাধ্যমে অত্যাধিক লাভের মাধ্যমে দিয়ে আনতে হতো। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট বা রূপান্তরযোগ্য টাকা হিসাব চালুর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের, যেখানে প্রবাসীরা বৈধভাবে দেশে পাঠানো রেমিটেন্সের উপর অর্জিত সুদ বা মুনাফা এবং অনুমোদিত অন্যান্য অর্থ জমা রাখতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম মেনে উপার্জিত অর্থ দেশে লেনদেন করা যাবে, আবার বিদেশেও নেওয়া যাবে। বিনিয়োগের স্বাধীনতা থাকছে দেশে বা বিদেশে। আগে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম যদি টাকা না আনতেন, তাহলে হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। কনভার্ট করার যে সুবিধাটা যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডার এর লোকাল যারা বেনিফিশিয়ারি আছেন, নমিনি আছেন, বা তাদের যারা রিসিপিয়েন্ট আছেন, যাদের কাছে এই টাকাটি পৌঁছাতে চান, তারা কিন্তু সহজভাবে এইটার একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে, কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট আর্থিক নিরাপত্তা বাড়াবে প্রবাসীদের, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করবে। 30-40 বছর যাবৎ পশ্চিমা বিশ্বে আছেন, শেষ জীবনটা আমি নিজের দেশে কাটাতে চাই। তখন নিজের দেশে ব্যাক করলে তার যাতে আর্নিংস একটা সোর্সও থেকে যায়, তার ইনভেস্টমেন্ট যেখানে এই দেশে হবে, সেই ইনভেস্টমেন্টটা তাকে একটা বাড়তি কমফোর্ট দেবে। বাংলাদেশে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যাত্রা শুরু করলেও ভারতে নন রেসিডেন্ট অর্ডিনারি, পাকিস্তানে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, শ্রীলঙ্কায় নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট, চীনে কনভার্টেবল আরএমবি অ্যাকাউন্ট ও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি, অধিগ্রহণ হয়েছে 6,500 একর জমি, পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর, বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে 350 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য গুদাম বা সাইলো।
কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের 1 বছর পার হতে চললেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্থাপনাটি। অথচ চালুর আগেই অকেজো হওয়ার পথে যন্ত্রাংশ, চুরি হচ্ছে কনভেয়ার বেল্টের দামি তার। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। অপূর্ব রিপোর্ট। স্টিল স্ট্রাকচারের বিশাল এই স্থাপনাটি বরিশালের আধুনিক খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নতুন দিগন্ত হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল নিরাপদে খাদ্যশস্য মজুদ, দুর্যোগে দ্রুত সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি। এখানে রয়েছে মোট ৮০,০০০ ঘনমিটারের ১৬টি স্টিল বিন, যাতে ৪৩,০০০ মেট্রিক টন চাল মজুদ রাখা যায়। গুণগত মান অক্ষুণ্ণ থাকে অন্তত ৩ বছর। কিন্তু ৩৫০ কোটি টাকায় নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির সাইলো নির্মাণ শেষের ১ বছর পার হলেও পুরোদমে চালু হয়নি প্রকল্পটি। এতে অসন্তোষ ছড়াচ্ছে বরিশালবাসীর মাঝে। এইখানে শস্য সংরক্ষণ করার যে সুযোগটা রয়েছে, সেটি যখন না করা হয় তখন পরোক্ষভাবে আসলে দুর্যোগের মুখেই মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের থেকে আহরিত রাজস্ব দিয়ে প্রকল্প করা হলো, সেই প্রকল্প যদি রাষ্ট্রের জনগণের কল্যাণে যদি ব্যবহৃত না হতে পারে, তাহলে এই প্রকল্প দিয়ে লাভ কি? বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণই প্রকল্পের শেষ নয়, সময় মতো পরিচালনা শুরু করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় সরকারি বিনিয়োগের প্রত্যাশিত সুফল অর্জনে বিলম্ব হয়, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অবকাঠামোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। চিঠি চালাচালি চলছে বলে জানান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি এটা দীর্ঘদিন ব্যবহার না করা হয়, পরবর্তীতে যখন আবার ওটা সচল করতে যাব, তখন ওটার পিছনে আবার বাড়তি ব্যয়ও হতে পারে। ড্রেজিং করে এটা নাব্যতা বাড়ালে সাইলোটা আর কি আশা করা যায় পুরোদমে চালু করা যাবে। ২০২৩ সালের আগস্টে বরিশাল শহরের কীর্তনখোলা নদী ঘেঁষা ৩০ গোডাউন সংলগ্ন ৫ একর জায়গা জুড়ে খাদ্য গুদামটির কাজ শুরু হয়। সড়কপথের পাশাপাশি কথা ছিল এই নদীপথেও কনভেয়ার বেল্টের মাধ্যমে চাল আনা নেয়া করা হবে সাইলোতে। কিন্তু চালু করার আগেই এই কনভেয়ার বেল্টের দামি দামি সব তার এখন প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে খোদ এখানকার নিরাপত্তা কর্মীরাই। কবে নাগাদ এটি চালু করা হবে স্থানীয় পর্যায়ে তা কেউই জানে না। অথচ ১ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে ঠিকাদারদের কাছ থেকে সাইলো প্রকল্পটি বুঝে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আরো বলছেন, জনবল নিয়োগ না থাকায় পুরোপুরি কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হচ্ছে। ড্রেজিং কার্যক্রম দাপ্তরিক পর্যায়ে চলমান আছে। আমাদের এমইউ করা হয়েছে বিআইডব্লিউটিও ডিপার্টমেন্টের সাথে। ড্রেজিং করা গেলে আমরা আশা করছি যে তারপরে আমরা নৌপথটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো। রাষ্ট্রীয় অর্থে নির্মিত বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় মতো পরিচালনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বিলম্বের কারণ ও সমাধান নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। বরিশালের এই সাইলো কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে, এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গ্যাস সংকটে রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের লম্বা সারি, ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। মানে যে চলমান গ্যাস সংকট চলছে, তা যতই দিন যাচ্ছে ততই দিনকে দিন এই সংকট বেড়েই চলেছে। আমরা এই মুহূর্তে যে সিএনজি ফিলিং স্টেশনের সামনে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিএনজি স্টেশনটি যদিও মগবাজারে অবস্থিত, কিন্তু এইখানে যে গাড়ির যে দীর্ঘ লাইন, সেই লাইন রাজধানীর বাংলা মোটর হয়ে ইস্কাটন রোড থেকে ঘুরে এসে এখানে এই লাইন এসে শেষ হয়েছে। অর্থাৎ প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার লম্বা লাইন এখানে শুধুমাত্র গ্যাস সিএনজি ফিলিংয়ের জন্য। এবং যারা এখানে লাইন দিয়ে আছেন, সারি দিয়ে আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা কেউ রাত থেকে, কেউ ভোর থেকে এখানে তারা সিরিয়াল দিয়ে রেখেছেন এবং অবশেষে এখন সকাল প্রায় 10টা, অবশেষে গিয়ে তারা এখন গ্যাস পাচ্ছেন। যদিও তারা আবার অভিযোগ যেটা করছেন যে এই গ্যাস সংকটের কারণে তারা তাদের যে পর্যাপ্ত যে পরিমাণে গ্যাস তারা নিতে চাচ্ছেন, সেই পরিমাণে তারা এখান থেকে নিতে পারছেন না। তারা খুব স্বল্প পরিমাণে নিতে পারছেন। অনেকে অভিযোগ করছেন যে তা দিয়ে তাদের আজকে সারাদিনের যতটুকু চাহিদা, ততটুকু চাহিদাও তাদের পূরণ হবে না। এরপরে রাতে আবারও তাদের এখানে এসে সিরিয়াল দিতে হবে। তো সেই প্রেক্ষিতে যারা যানবাহন নির্ভর, যাদের জীবিকা, যারা এই যানবাহনের উপরে নির্ভর করে কাজ করেন, তারা যেটা জানাচ্ছেন যে
এই কারণে তাদের যে বাড়তি সময়টা এই সিএনজি ফিলিং স্টেশনের পিছনে দিতে হচ্ছে, এতে তাদের জীবিকায় প্রভাব পড়ছে। এবং যারা এই যানবাহন নির্ভর চাকরিজীবী যারা আছেন তারা বলছেন যে তাদের এই বাড়তি আবার তাদের এখানে সময় দিতে হচ্ছে, যে কারণে তিনি বলছেন যে তার গাড়ি চালানোর ক্ষেত্রে তার সেখানে তার অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবং শুধুমাত্র যে সিএনজি ফিলিং স্টেশনে এই সমস্যা তা না, আবাসিক ভবন এবং শিল্প কারখানাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাসের তীব্র সংকটের কারণে এর প্রভাব কিন্তু সব জায়গায় পড়ছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে। বিদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় ৬,০০০ একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলই হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তকিব পেদা। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী এইরা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা। লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। তবে গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে ধারণা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই, জাল হালাই বালা ওডো চিরা, এ না আবার করতে দানা করে 5,000 টাকা 10,000 টাকা জাল।
এই শরীরে কামাই জায়গায় ভাত গাঙে যায় মাছ একজন তো আনচয় সুদূর আনচয় খাইচয় যেচয় এই অবস্থা। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। জেলেরা জানান ভোলার মেঘনায় মাছ ধরার ছোট ও মাঝারি ট্রলারগুলোতে জ্বালানি ও খাবারে দিনে 2 থেকে 4,000 টাকা খরচ হয়। গত 4 মাস ধরে বেশিরভাগ ট্রলার ঘাটে ফিরছে শূন্য হাতে। কিছু ট্রলার সামান্য ইলিশ পেলেও তাতে জ্বালানি খরচও উঠছে না, কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকটা বাধ্য হয়ে দোকান থেকে বকেয়া জ্বালানি ও খাদ্য নিয়ে নদীতে যাচ্ছেন অনেক জেলে। আবার বাড়ছে মহাজনের দাদন ও এনজিওর ঋণ। ইলিশ শিকারীদের জাল জ্বালানি দিয়ে বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। এই বছর আমাদের ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। মাছ যা পাইছি তার চেয়ে আমাদের খরচা আরো বেশি। আমাদের নদীতে গেলে আমরা দেনা হই, নইতে কোনো মাছ নাই। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না, এতে আমাদের ব্যাংক ঋণ ভারী হইতেছে। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে যাবে। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে। তবে বর্তমানে ইলিশ কম ধরা পড়লেও মৌসুমের বাকি সময়ে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগের। ডিম দেওয়ার পরে যে জাটকাগুলা, এটা হয়তো তারা তাদের গতিপথে কোথাও বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে নাই। যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় না। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময় সংবাদ। রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। রাজনৈতিক দল আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় হাই কমিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি, মতবিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে। সেবাগ্রহীতাদের সমস্যার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন মালদ্বীপে। সফরের অংশ হিসেবে রোববার তিনি মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনার পরিদর্শন করেন। এ সময় হাইকমিশনে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন, বৈধভাবে রেমিটেন্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ঢাকা মালে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে হয়রানি মুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান খলিলুর রহমান। পরে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর খলিলুর রহমান। দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। হাইকমিশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী। আধুনিক সেবা পদ্ধতি, পরিচ্ছন্ন ও সুসংগঠিত প্রবাসী বান্ধব অফিস দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। হাইকমিশনার ডক্টর নাজমুল ইসলাম সহ মিশনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের সেবা দেওয়ার আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। মালদ্বীপ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে উৎসব চলাকালে আকস্মিকই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা H-1B বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা কর্মসূচি অন্তত 3 বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করতে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান আইন প্রণেতা। বিল পাশ হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত। সবচেয়ে জনপ্রিয় H-1B ক্যাটাগরির ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে রিপাবলিকান সিনেটর টিম শিহি সিনেটে অ্যান্ড H-1B অ্যাবিউজড অ্যাক্ট শীর্ষক একটি বিল উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী আগামী 3 বছরের জন্য নতুন কোনো H-1B ভিসা ইস্যু করা হবে না। এ সময় পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। বিলটির সমর্থকদের দাবি H-1B কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শিহির ভাষায় এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়াই নতুন আইনের উদ্দেশ্য। প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের আগে ঘোষিত প্রতিটি H-1B আবেদনের জন্য $1,00,000 ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং H-1B ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথাও বলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ বন্ধ হতে পারে। শুধু কর্ম ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিলে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথম সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। 2 সপ্তাহের তীব্র সংঘাতের পর আপাতত থেমেছে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযান। টানা দ্বিতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি ওয়াশিংটন। তেহরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র সংযম বজায় রাখলে ইরানও পাল্টা পদক্ষেপ থেকে বিরত থাকবে। তবে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে জাতিসংঘের দাবি, কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো রোববারও ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায় তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিলেও এই দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে জোরদার হয়েছে কূটনৈতিক তৎপরতা। তবে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ হামলা স্থগিত করেছে সে বিষয়ে পেন্টাগন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত 2 দিন ধরেই উভয় পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। তবে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তার দাবি, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এমন ধারণাও নাকচ করেন। সামরিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে একই মাত্রার হামলা উভয় পক্ষের জন্য ব্যয়বহুল এবং টেকসই নয়। এদিকে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না। আরাকচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোনালাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেহরান। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। একাধিক ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের আগে আবারও আলোচনায় বাংলাদেশের পাইপলাইন। প্রশ্ন উঠছে এইচপি কিংবা এ দলের ভূমিকা নিয়েও। তবে লম্বা সময়ে ঘরোয়া লিগে পারফর্ম করার পরও অনেক ক্রিকেটারদের সঠিক সুযোগ না দেওয়াতেই এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন বিসিবি কোচ রাজিন সালেহ। চোট আঘাত ক্রিকেটেরই অংশ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা ইনজুরি মানেই নির্বাচকদের ওপর পাহাড় সমচাপ। সেখানে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি, অথচ এই সফরে টাইগারদের যাওয়ার কথা ছিল শক্তিশালী দল নিয়ে। তবে হলো ঠিক উল্টো, বাংলাদেশ অজি সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কজন ক্রিকেটার ছাড়াই। তবে নাহিদ, লিটন, শরীফুলদের বিকল্পদের ওপর আদৌ কি ওই আস্থাটা রাখা যায়? তাই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের বেঞ্চ স্ট্রেংথ। প্রশ্ন উঠছে, দেশের ক্রিকেটে কি ভূমিকা রাখছে এইচপি কিংবা এ দলের কোচেরা? কেন একজন বা দুজন মূল ক্রিকেটার না থাকলেই বিকল্প খুঁজতে হিমশিম খেতে হয় নির্বাচকদের? অস্ট্রেলিয়া সফরে যাবে, তাদেরকে যদি ইম্পর্টেন্ট যে বোলারগুলো আছে তাদেরকে যদি ব্রেক দেওয়া হতো খুব ভালো হতো। 2-1 প্লেয়ার ছাড়া সবই 19-20 ন্যাশনাল টিম প্লেয়ারদের উপর আস্থা রাখতে পারেন। আমি মনে করি যে আমাদের যারা পাইপলাইনে যারা আছে তাদেরকেও আস্থা রাখতে পারে না। ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেদের জায়গা পাকা করতে পারেননি এমন সমালোচনা আছে নাইম শেখ, জাকের আলীদের মতো অনেক ক্রিকেটারদের নিয়ে। যদিও রাজিনের মতে কঠিন সিরিজ নয়, জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পরখ করা উচিত ছিল তাদের। জাকের আলী বাংলাদেশ টিমে খেলার মতোই প্লেয়ার, সে প্রুভ করেছে এবং তার প্র্যাকটিস বা সেশন বা তার প্রিপারেশন অনেক ভালো এবং আমাদের সাথে যে কাজ করছে সে বাংলাদেশ টেস্ট কীভাবে খেলবে, বাংলাদেশ টেস্ট টিমে কীভাবে ঢুকবে এবং ভালো কামব্যাক করবে। এদিকে অস্ট্রেলিয়া সফরের সময় সাউথ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের দল। নভেম্বরে আবার সেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জাতীয় দল। তাই শুধু ম্যাচ জেতা নয়, সেই সফরে এ দল থেকে নতুন কয়েকজন সুযোগ পেলে সেটাই হবে সফলতা। নেক্সট যে আমার ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এখান থেকে যেন আমাদের ওয়ানডে খেলা আছে, এ টিমের খেলা আছে, আমি মনে করি যেখান থেকে প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে উইকেটের এবং এখান থেকে তারা তাদের গেমটা ডেভেলপ করতে পারবে। 1 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের এই ত্রিদেশীয় সিরিজের মিশন। ইউএস এর বিপক্ষেও খেলবে লাল সবুজ। আর 16 ও 23 আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি খারাপ বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। গলার কাঁটা বিদ্যুতের প্রিপেড মিটার চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। প্রতারণার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞ, শিগগিরই সমাধানের আশ্বাস। অভ্যুত্থান ঠেকাতে জুলাইয়ের শেষ ভাগে বেপরোয়া ছিল সরকারি বাহিনী। আন্দোলন দমনে নির্যাতন চলে সমন্বয়কদের ওপর, গ্রেফতার হন হাজার হাজার মানুষ, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। এবং উপার্জিত অর্থ যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবেন প্রবাসীরা। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশ, জমানো রেমিটেন্সে মিলবে মুনাফা, কমবে হুন্ডি দৌরাত্ম্য। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিনা তারা যশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।